সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটা সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে। কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস নাই? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাই নাই। দেখতে পাসনি নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করেন? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ আমি কি করি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারা নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটা কি? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছো সেটা করো গিয়ে, বলেই লোকটা চলে গেল। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেই নাই। আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজের থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়ল। আরে, এ তো দেখি কালকের সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল, এই খাত, কই যাস? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকের সেই মেয়েটা ডাকছে। তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে দেখছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিস। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি, আমার আজকেই প্রথম কলেজ। নাম কি তোর? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিস, তোর অবস্থা তো খারাপ করে দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের কথাই বেঁচে গেছিস। যাক সে কথা, বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় হচ্ছে না। আর কিসব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস বলে সবাই হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম।
এখনও ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী, কিরে তানহা, ওই খ্যাত ছেলেটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকালই শপিং মল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতে এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চর মেরে রাগটাকে কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিস। এই সব খ্যাতের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি, হঠাৎ তাকিয়ে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকেই আসছে। তাই মাথাটা নিচু করে থাকলাম। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কিরে লিজা, খ্যাচা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাচাকে মজা দেখাচ্ছি। সবাই মিলে মাহফুজের কাছে যায়। কিরে ছোট লোক, পিছু নিতে নিতেই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড় লোকের দুলালি, অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে, তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছু নাই নাকি? সব হারিয়ে গিয়েছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটা এদের জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম, এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরে দেখে না। তানহা, জাস্ট শ্যাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। বলে যেও না তুমি এখানে শিক্ষা নিতে আসছো। এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীদেরকে আমাদের চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওপাশ থেকে ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়ে যায়। বলে ফোনটা কেটে দিল। মনে মনে অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়ব। সে যেভাবেই হোক তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সব কিছু জেনে নিতে হবে। এখন ভাবছি, তখনই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে, হাই আমি রাজ। হাই আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেজে উঠল। আম্মু ফোন করছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে, শরীরটাও অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে।
আচ্ছা বাবা, যেইখানেই থাকিস অনেক ভালো থাকিস বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকে পেয়ে গেলাম, তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কিরে ছোট লোক, বন্ধু তো একটাও জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করেছি। তো তোর এত জ্বলছে কেন রে? কিরে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাবার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলেছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। তাহলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসাই দিলাম। তানহা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? মাটি থেকে উঠে তুই কাজটা ঠিক করলি না, ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি, বলেই কাকে যেন ফোন দিল। তোর অবস্থা দেখ আমি কি করি, তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে, সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাজ, চল এখান থেকে, বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি। তার যথাই পুরা কলেজ চলে, যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না। আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথে দুইজন পুলিশ এসে দুই পাশ দিয়ে ঝাপটে ধরে নেয়। কোনোভাবেই ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করে এসিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে। ছোট লোক, তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না। তবু টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। দুইটা পুলিশ মাহফুজকে ধরে নিয়ে কলেজের গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখেছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমনভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে, ফোনটা নিন আর কথা বলুন। ওসি মাহফুজের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল, তারপরে মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার, বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, রাখেন আপনার মশা মারা, আপনার মশা এবার আপনিই মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, ভালো থাকো বাবা।
বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কেউ চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খ্যাটটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেন নাই, সেখানে আজ কিনা এই খ্যাটটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাটটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে, এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পিছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে, এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতে ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। এমনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করো কোনো কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবাকে দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ধুর, এই সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোনও তো সব সময় তোর কথা বলেন। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয় অনেক খুশি যে তার ছেলে দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলেই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে তোমার চেনা কেউ আছে? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, আমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাপ্পা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজাইরা প্যাচাল আমার শোনার সময় আমার নাই। সো ফোনটা রাখলাম। এই বুঝি, এত রেগে যাবার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরেই খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরই তার সব আচরণ মনে পড়ে গেল। আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগে রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, নাহলে আমি তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই। মেয়ে তো দেখি আঠার মতো লেগে আছে। ওকে,
ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো বলি ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম, তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসলাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে জিভ ভাই একটা কামড় দেই। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতেও হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গিয়েছে, আজকে একটু দেরি হয়ে গেছে তাই দৌড়ে চলে আসছি। ওকে ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নাই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষ হবার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওহ রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে, তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে। আমি রিশা। তোমরা নিশ্চয়ই আমার কথা মনে আছে। এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কী জন্য এখানে আসছো আর কী জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয় আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালেই দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি ঠিক বিকাল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনও সে আগে আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলছো, আমার এখনও সেই অভ্যাসটা যায়নি। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটাও অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হইছে, অত পাম দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝেই ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলছো। তারপর আরও বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো।
রিশা ব্যাগের ভেতর থেকে একটা সিডি পেপার বের করে, এই নাও, এর ভিতরে তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজেই নিব যে কে এই দেশবিরোধী কাজের সাথে জড়িয়ে। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে, তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি তখনই ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর আগালো? জি স্যার, সব কিছু ভালোভাবে চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতে ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছে থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব? যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল রাখতো তোর জেল, আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ট্রাকগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন? এত টাকার গোলাম, তোমাদের ট্রাকগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেব, কারণ আমিও চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময় যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরেও ভয় পেয়ে দাফন করতে দিবে না। ফলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কি রে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞাসা করলে বললো মোবাইলে কথা বলতে গিয়েছে। সো কথা বলতে এত সময় লাগে নাকি? দুইজন মিলে আমার পেছনে লাগছে, এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদের কাজ রেস্টুরেন্ট নিয়ে গিয়ে খাওয়াবো, আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দেবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে দেখ, তারপর কথা বলবি। রাজ কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সেটা মনে করো তে চাও সেটাই খাও, আর আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম।
এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি দিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমার একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এইটা হলো আমাদের বন্ধুত্বের উপকার। তুমি চাইলেই কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবু একবার ভেবে দেখতে পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এই সব নিয়েই থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা এখন যাওয়া যাক। ডিনারের কফির বিলটা আমিই দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাঁচটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে ধরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতে একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয়, কিন্তু মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে, রিশা কোথায়? মনে মনে এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসতে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এইটা রিশার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নাই। না না, আমার স্মৃতিশক্তি আলে যায় নাই, আমার সব কিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নেই। ডক্টর আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারল না। তারা ক্যাবিন থেকে বের হয়ে গেল। তার তখনই তানহা দৌড়ে ভিতরে প্রবেশ করল। পেছনে রাজও আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডাক্তার, মাহফুজের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেন্সিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে।
এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনব না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবরই পাইনি। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই, আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমার কত চিন্তা করতে হবে না, নিজের পেটে যে গুলি লেগেছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে, আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডাক্তার, আপনারা তো সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে মাহফুজকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে মাহফুজ ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে মাহফুজ। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে, সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছু নাই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ওহ মাহফুজ, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারিনি। তোমাদের দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল, তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। নাও এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়ে পেটে ব্যথা লাগলো, ব্যথায় কুকড়ে উঠলাম। এই তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নেই যে তোমার পেটে গুলে লেগেছে। তুমি ওটা খেতে পারবে না, সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আসো আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটু খারাপ হয় নাই, তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাস রে, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলেও তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম, তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যা, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম। আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরও 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুমি এখনো সুস্থ হওনি, তোমাকে একা কিভাবে ছেড়ে দিই? হ্যাঁ, তানা তো ঠিকই বলছে, তুই এখনো সুস্থ হোস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে
আরও কিভাবে কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর রাজ দুইজনই অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? 3-4টা গুলি খাওয়ার পর কেউ এভাবে হাঁটতে পারে? এভাবে মাহফুজের দিকে তাকিয়ে আছে। তানহা এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে। সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা, কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো, কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কীভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার সুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞেস করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেই দিনের কথা কিছুই মনে নেই, বাকি সব কিছু মনে আছে, কিন্তু সেই দিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখিয়েছি, বলল যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। বলে সবাই বেরিয়ে পড়ে। এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেকদিন মাহফুজ নিজের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডার বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে ক্ষেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি যে আছে। কিরে, কি হয়েছে? এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনও ভালো হবি না না? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নাম গন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়েকদিন। তুই আবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর
যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারাম, তুই বিয়ে করলে আমি একটা মিষ্টি ভাবি পাবো। আমার তখন গল্প করার মানুষ হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছে চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভিতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতেই পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব। আচ্ছা বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিল। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করে। মাহফুজ গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে। তার জন্য কিছু খাবার নিয়ে এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে। এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুই সে কখন সকাল হয়ে গিয়েছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম। তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরও অনেক কিছুর খবর রাখে। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এইটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকলের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকেই কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তানহার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সে কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে, না হলে তো আজ কলেজেই আসতে পারতাম না। আচ্ছা রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজ কি এখনো আসে নাই নাকি? তানহার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহুজের কথা শুনে ঘড়ির দিকে তাকাই। ওহ সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়াল করি নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরও কত কি ভুলে যায়। ধুর, রাখো তো তোমার মুখ মিষ্টি। এই মাহফুজ শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওইসব প্রেমে পড়িনি। এবার চল তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3 জন মিলে বাইরে চলে আসলাম। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব।
আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাব। এটার এমন কি বিষয়? ওকে আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাকে নিয়ে যাও। এরপর রাজ মাহফুজকে জোর করে ধরে লাঞ্চে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা 2টা রিক্সা ডাকলো। এরপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়ল আর রাজ আরেকটা রিক্সায়। রিক্সায় তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানে নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম। না হলে কখন কি করে বসে তার হিসাব নাই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। প্রথমে নিজে নেমে গেল রিক্সা থেকে। এই মাহফুজ, এবার তুমি নামো। বলেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করে। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না? তবুও কেন এত কথা বলছো তুমি? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সব কিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওসব খ্যাত মার্কা কাপড় পরে আসবে না, বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম কেন থাকো? কালকে এই নতুন জামা পরে আসবা। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তো এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকার কথা শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়, বলেই চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না, আপনার মার আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। দিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম।
আজ আর খ্যাত সেজে আসি নাই, সব কিছু ঠিকঠাক করেই আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তিই লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে যে কেউ মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও কি যে বলো না। আরে দোস্ত, সত্যি তোকে না নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলে যে কোনো মেয়ে পড়ে যাবে। এই রাজ হইছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চলো ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে মাহফুজের পাশে বসেছে, কিন্তু মাহফুজ কিছু বলতেও পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয়ে খুব ভালো লাগছে, নতুন বেশে আসে তো তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাত, তুমি কি খাবে? তো আজ আমরা কেউ অর্ডার দেব না, তোমার ইচ্ছা মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাইনি। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব তার আগে তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মেরে দিল। মেয়েটার টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়, তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না কি করবো? এই মেয়ে কত বড় সাহস তোমাকে প্রপোজ করে? আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এটা কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। একদম চুপ করে আছো, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশিই ভয় পেয়েছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলে। এই তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা শুনে না। এই রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে, এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কী সব বলে ফেলছি। ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চলো বাসায় যাই। তারপর দুজনে মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এড়িয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবারই নাই, এদিকে ক্ষুধাটাও অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম।
একটু পরে দেখলাম এই রাস্তা দিয়েই তানহা ওর কয়টা বান্ধবীর সাথে এদিকেই আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গিয়েছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাওয়াছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নাই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলেছি যে আমরা খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সবসময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবা, আর বেশি কথা বললে না তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুজনে মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তানহার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড়লোকেরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরও অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছে চুপচাপ করে আমার সাথে আসো, এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ হলে আমার হবে, তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরেই খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়ল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাবার শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তানহা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, এই রাস্তার একটা পার্কে চলে গিয়েছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সবগুলো আমি ওইখানে কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে, কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম।